কালিদাস প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার একজন শ্রেষ্ঠ কবি। ধারণা করা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে মহাকবি কালিদাস তার সভাকবি ছিলেন। বর্ষা এবং বিরহ আজও ভারতীয় কাব্যের প্রধান উপজীব্য বিষয়। এর প্রধান কারণ হচ্ছে মেঘদূত কাব্যটি আবহমান ভারতের বর্ষা ঋতুর যে সৌন্দর্য সেটি সম্পূর্ণ ধারণ করেছিল। তবে সেখানে রাম বর্ষা ঋতু পেরিয়ে শরৎকালেও বিরহ কাতর। বিরহের সাথে বর্ষা ঋতুর সম্পর্ক বন্ধনে মহাকবি কালিদাসের কৃতিত্ব সবচেয়ে বেশি। পরবর্তীকালে ভারতের শ্রেষ্ঠ কবিগণ তাদের কল্পনা এবং সৃজন শক্তি দিয়ে বিরহের সাথে বর্ষা ঋতুর যে সম্পর্ক সেটিকে আরও সুসজ্জিত করেছেন। কবি বিদ্যাপতি, চণ্ডীদাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা তার পরবর্তী কালের কবিদের মধ্যে বর্ষা ঋতুর সাথে প্রেম এবং বিরহের যে অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছে, যে সাহিত্যিক ঐতিহ্য গড়ে উঠেছে, তার প্রভাব মেঘদূত কাব্য থেকেই। ভারতীয় অন্যান্য কবিদের নায়ক নায়িকারাও বর্ষা এলে বিরহ কাতর হন এবং সঙ্গ আলিঙ্গনে তারা আবদ্ধ হতে চান। এই বিরহের উৎস হিসেবে মহাকবি বাল্মীকির রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডকে ধরা যেতে পারে। বৈষ্ণব কবিদের রচিত রাধিকা চরিত্রটি অনেকটা উজ্জয়িনীর মেয়েদের মতো, কারণ রাধিকাও উজ্জয়িনীর মেয়েদের মতো রাতের বেলা অভিসারে যান। কবি জয়দেব তার গীতগোবিন্দ কাব্যে প্রথম পংক্তিতেই বর্ষা ঋতুর যে বর্ণনা দিয়েছেন তাতে স্পষ্টই মেঘদূতের প্রভাব রয়েছে। আজকের আলোচনায় মেঘদূত কাব্যের প্রথম থেকে পঞ্চম শ্লোক স্থান পাবে। জনেক যক্ষের কর্মে অবহেলা ঘটল বলে শাপ দিলেন প্রভু। অপ্সর এবং রাক্ষসদের মাঝামাঝি সম্প্রদায়কে যক্ষ বলা হয়। এখানে যে যক্ষের প্রসঙ্গে কথা বলা হচ্ছে সেই যক্ষের আলাদা কোনো নাম উল্লেখ করা হয়নি, তার সম্প্রদায়ের নাম ধরেই তাকে যক্ষ বলা হচ্ছে। তবে এই যক্ষ ধনের দেবতা বা যক্ষরাজ কুবেরের একজন উদ্যান রক্ষক ছিলেন বলে ধারণা করা হয়। যক্ষ একদিন তার কর্মে অবহেলা করলেন এবং একটি হাতি এসে কুবেরের এই উদ্যান নষ্ট করল। কুবের প্রভু তিনি যক্ষকে অভিশাপ দিলেন এবং যক্ষ 1 বছরের জন্য নির্বাসিত হল। অন্য একটি বর্ণনায় পাওয়া যাচ্ছে, প্রাচীন টিকাকার বা ব্যাখ্যাকারদের মতে এই যক্ষ ছিলেন কুবেরের একজন দাস। কুবের একজন শিব ভক্ত। শিবের পূজা দেওয়ার জন্যে যক্ষের ফুল আনার কথা ছিল সকালে, কিন্তু যক্ষ তার প্রিয়ার সাথে সম্পর্ক বন্ধনে আবদ্ধ থাকায় তিনি ফুল আনতে পারেননি। শিব পূজা না দিতে পারার কারণে কুবের ক্ষিপ্ত হলেন এবং যক্ষকে অভিশাপ দিলেন। যক্ষ 1 বছরের জন্য নির্বাসিত হল। দ্বিতীয় পংক্তিতে বলা হচ্ছে, মহিমা অবসান, বিরহ গুরুভার ভোগ্য হল 1 বর্ষকাল। যক্ষের মহিমা বা ক্ষমতা ছিল যখন যেমন খুশি রূপ ধারণ করতে পারতেন
এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করতে পারতেন, কিন্তু প্রভু কুবের তার সেই অভিশাপের মাধ্যমে ক্ষমতা কেড়ে নিলেন। যক্ষ আর বিভিন্ন রূপ ধারণ করতে পারেন না, এক স্থান থেকে আরেক স্থান গমন করতে পারেন না। যক্ষপুরীতে যক্ষের একজন প্রিয়া ছিলেন, যাকে এই কাব্যে আমরা যক্ষ প্রিয়া হিসেবে জানব। যক্ষ প্রিয়ার বাহুবন্ধন থেকে নির্বাসিত যক্ষ বিরহ কাতর হলেন। বাঁধল বাসা রামগিরিতে, স্নিগ্ধ তরু ছায়া দেয় যেখানে। নির্বাসিত যক্ষের ঠাঁই হল রামগিরি পর্বতে। দেবতাতুল্য রামের স্মৃতি বিচরিত এই রামগিরি পর্বত অনিন্দ্য সুন্দর। স্নিগ্ধ গাছের ছায়া সেখানে হৃদয় শীতল করে এবং জলধারা জনক তনয়ার স্নানের স্মৃতি মেখে পূর্ণ। অর্থাৎ রামগিরি পর্বত থেকে নেমে আসা যে জলের ধারা এতটাই পুত পবিত্র যে জনক তনয়া বা যে কোনো পিতার কন্যার স্নানের জন্য, গোসলের জন্য সেটি পবিত্র। সেই রামগিরি পর্বতে যক্ষের স্থান হল নির্বাসনের স্থান। যখন ৮ মাস কাটল সে পাহাড়ে কান্তা বিরহিত কামুকের, সেই রামগিরি পর্বতে যক্ষ প্রিয়ার বিরহে কাতর, কামে মোহে মুহ্যমান যক্ষের ৮ মাস কেটে গেছে। সোনার কঙ্কন স্খলিত হয়ে তার শূন্য হল মণিবন্ধ। এই ৮ মাসে যক্ষ এতটাই জীর্ণ শীর্ণ হয়ে গেছেন, প্রিয়ার বিরহে তিনি এতটাই কাতর হয়েছেন, এতটা ভেঙে পড়েছেন যে তার প্রভাব তার শরীরের উপর পড়েছে। তার হাতের যে চুড়ি সেটি খুলে পড়ে যাচ্ছে, হাত শূন্য হয়ে গেল। দেখল মেঘোদয় ধুমল গিরিতটে একদা আষাঢ়ের প্রথম দিবসে। যক্ষ খেয়াল করলেন রামগিরি পর্বতের গায়ে আষাঢ়ের প্রথম দিনে মেঘের উদয় হয়েছে। বপ্রকেলি করে শোভন গজরাজ আনত পর্বত গাত্রে। বপ্রকেলি বলা হয় হাতি যখন উন্মত্ত হয়ে পাহাড়ের গায়ে দাঁত দিয়ে মাটি খুঁড়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বা খেলা করে। এখানে মেঘের সাথে হাতির তুলনা দেয়া হচ্ছে। মেঘ এমনভাবে উদয় হয়েছে দেখে মনে হচ্ছে পর্বতের গায়ে হাতিরা উন্মত্তের মতো খেলা করছে। হাতি কালো এবং মেঘ কালো, সেজন্য শুধু হাতির সাথে মেঘের তুলনা দেয়া হয়নি, বরং এর একটি পৌরাণিক ভিত্তি রয়েছে। পুরাণ অনুসারে হাতি পূর্বে ভীষণ শক্তিশালী ছিল এবং তার পাখা বা ডানা ছিল। একজন দীর্ঘতপ মুনির অভিশাপে হাতির সেই ডানা কাটা যায়। সেজন্যে মেঘ যেমন উড়ছে, হাতিরও সেই ওড়া উড়ে উড়ে পর্বতের গায়ে খেলা করার দৃশ্য এখানে বর্ণনা করা হয়েছে বা তুলনা করা হয়েছে। যেহেতু এই বাক্যে আনত পর্বতগাত্রে শব্দ দুটি রয়েছে, সেজন্য এমন অর্থ করা যায় মেঘ পর্বতের গায়ে এমনভাবে রয়েছে যে তাকে দেখে মনে হচ্ছে পর্বতের গায়ে একটি হাতি ঝুঁকে রয়েছে। কামের উদ্রেক করে যে মেঘ সহসা দেখে তার সম্মুখে। কামের উৎপাদক বা কামনার সঞ্চারকারী সেই মেঘ
হঠাৎ যক্ষ তার সামনে দেখলেন। যক্ষ কোনো মতে চোখের জল চেপে ভাবলে মনে মনে বহুক্ষণ। শিবভক্ত কুবেরের অনুচর যক্ষ এই মেঘ দেখে অত্যন্ত ব্যথা এবং বেদনা অনুভব করলেন। তারপর তার চোখের জল সংবরণ করলেন এবং ভাবতে থাকলেন। আমরা এখানে একটু কুবের সম্পর্কে ধারণা নিতে পারি। আমরা জানি যক্ষদের মধ্যে যক্ষরাজ কুবের দেবতা শিব বা মহাদেবের অত্যন্ত ভক্ত ছিলেন, শিবের পূজারী ছিলেন, এবং রাক্ষসদের মধ্যে রাবণ শিবের পূজারী ছিলেন। কুবের শব্দটির অর্থ হচ্ছে খারাপ রূপের অধিকারী, খারাপ দেহের অধিকারী। কু শব্দের অর্থ খারাপ এবং বের শব্দের অর্থ দেহ, অর্থাৎ খারাপ দেহ বা রূপের অধিকারী ব্যক্তি হচ্ছেন কুবের। কারণ কুবেরের 3টি পা রয়েছে, 8টি দাঁত রয়েছে। ধন সম্পদের আধিক্যে বা ধন সম্পদ বেশি হলে মানুষের বিকার ঘটে, এই ধারণা আসলে সনাতন বা বহু পুরাতন। সম্ভবত বিকারগ্রস্ত সঞ্চয়ী ধনী ব্যক্তির প্রতীক হিসেবে কুবের চরিত্রটি প্রাচীন ভারতে বেশ প্রসিদ্ধি লাভ করেছিল। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে যক্ষরাজ কুবেরকে ভালোবাসা যায় না, বা যক্ষকে নির্বাসিত করার মতো যে নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন সেই দৃষ্টি থেকেও তাকে ভালোবাসা যায় না। কিন্তু কালিদাসের মেঘদূতে কুবেরকে ভালোবাসা না গেলেও কুবেরের যে রাজধানী অর্থাৎ যক্ষপুরী, অলকাপুরী, তার যে অপরূপ সৌন্দর্য তাকে ভালো না বেশে পারা যায় না। নবীন মেঘ দেখে মিলিত সুখীজন, তারাও হয়ে যায় অন্যমনা। অর্থাৎ আষাঢ়ের এই প্রথম দিনে নতুন মেঘ যখন আকাশে উদিত হয় তখন সেটি দেখে যারা সুখী দম্পতি, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, তারাও অন্যমনস্ক হয়ে যান। কি আর কথা তবে যদি সে দূরে থাকে, যে চায় কণ্ঠের আলিঙ্গন। যেখানে সুখী দম্পতি, প্রেমিক প্রেমিকা আলিঙ্গনরত অবস্থায় অন্যমনস্ক হয়ে যান, সেখানে যক্ষ কিভাবে অন্যমনস্ক না হয়ে থাকতে পারেন আষাঢ়ের এই প্রথম মেঘ দেখে? অর্থাৎ যক্ষ প্রিয়া থেকে নির্বাসিত, যক্ষ প্রিয়ার বাহুবন্ধন থেকে, কণ্ঠের আলিঙ্গন থেকে বহু দূরে এই যক্ষ আষাঢ়ের প্রথম দিনের এই মেঘ থেকে অত্যন্ত কাতর হলেন, বিরহ কাতর হলেন, অন্যমনস্ক হয়ে গেলেন, উদাসীন হয়ে গেলেন। কেমনে প্রিয়তমা রাখবে প্রাণ তার অদূরে উদ্যত শ্রাবণে। আষাঢ় কাটলেই ঝড়ো ঝড়ো শ্রাবণ মাস। এই আষাঢ়েই আমি যক্ষ, আমি বিহনে, আমি ছাড়া যক্ষ প্রিয়ার বিরহ কাতর দিনরাত্রি কাটছে। তাহলে শ্রাবণ মাস যক্ষ প্রিয়া কিভাবে কাটাবে? সে আরও বিরহ কাতর হয়ে পড়বে। আসলে প্রাচীন ভারতে বর্ষা ঋতু ছিল কর্মহীন ঋতু। জল কিংবা স্থলপথে চলাচল ছিল প্রায় অসম্ভব। সে কারণে ব্যবসা কিংবা যুদ্ধ এ সময় কোনোটাই হতো না। বর্ষা শুরুর আগে প্রবাসী স্বামীরা তাদের স্ত্রী বা প্রেমিকাদের কাছে ফিরে আসতেন এবং প্রসিত ভর্তিকা এই নারীরা তারা স্বামীদের জন্য অপেক্ষা করতেন। মূলত আকাশে যখন আষাঢ়ের মেঘের ঘন ঘটা দেখতেন
তখন তারা আনন্দে উদ্বেলিত হতেন। সেই প্রবাসী স্বামীদের জন্য ঘরে থাকা জনপদ বধূদের যে অপেক্ষা, ঠিক একই রকম অপেক্ষা যক্ষের জন্য যক্ষ প্রিয়ার। তাই যক্ষ আফসোস করে বলেছেন যে এ আষাঢ় মাস কেটে যাচ্ছে, কেটে যাবে, কিন্তু আমার প্রিয়ার শ্রাবণ মাস কিভাবে কাটবে? যদি না জলধরে বাহন করে আমি পাঠাই মঙ্গল বার্তা। আমার যক্ষপ্রিয়া কিছুতেই প্রশান্তি পাচ্ছে না, পাবে না। এই অদূরে উদ্যত শ্রাবণে যদি আমি তার জন্য মেঘের মাধ্যমে, মেঘকে সংবাদ বাহক করে মঙ্গল বার্তা না পাঠাই। যক্ষপ্রিয়া যক্ষের কামনায়, যক্ষের অপেক্ষায় হতবিহ্বল। এভাবেই কেটেছে তার আষাঢ় মাস। সামনে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে যক্ষের কাছ থেকে মঙ্গল বার্তা পেতে চায় যক্ষপ্রিয়া। তাই যক্ষ বলছেন, আমি যদি মেঘকে সংবাদ বাহক করে আমার প্রিয়ার কাছে মঙ্গল বার্তা না পাঠাই, তাহলে আমার প্রিয়া বিরহে কাতর হয়ে মরবে। যক্ষ অতএব কুরচি ফুল দিয়ে সাজিয়ে প্রেমের অর্ঘ্য, অর্থাৎ যক্ষ প্রাচীন ভারতের অত্যন্ত সুগন্ধি এবং ঔষধি ফুল কুরচি ফুল বা কুরচি ফুল, এই ফুল দিয়ে প্রেমের অর্ঘ্য, প্রেমের উপহার বা ডালা সাজিয়েছেন। মেঘকে অনুরোধ করছেন যেন তার প্রিয়ার কাছে এই ফুলের ডালাসহ মঙ্গল বার্তা নিয়ে যাওয়া হয়। স্বাগত সম্ভাস জানালে মেঘবরে মোহন প্রীতিময় বচনে। যক্ষ তার যক্ষ প্রিয়ার জন্যে যে প্রেমের ডালা সাজিয়েছেন, সেই প্রেমের ডালা বহন করে নিয়ে যেতে অনুরোধ করেছেন মেঘকে। এজন্য তিনি মোহনীয় নানা কথা এবং প্রীতিময় প্রেমময় কথার দ্বারা প্রলুব্ধ করছেন, যেন মেঘ যক্ষের কথায় প্রলুব্ধ হয়ে অলকাপুরীতে গমন করে। বাতাস, জল, ধোঁয়া এবং আলোকের কোথায় মেঘরূপী সমবায়? বাতাস, জল, ধোঁয়া এবং আলোর সমন্বয়ে গঠিত সেই মেঘ কোথায় গেল? কোথায় তুমি? এসো, আমার এই প্রেমের অর্ঘ্য গ্রহণ করো এবং অলকাপুরীর দিকে তুমি দ্রুত যাত্রা শুরু করো। কোথায় ইন্দ্রিয়ে সুপটু সজ্ঞান প্রাণীর প্রাপণীয় সমাচার? যার ইন্দ্রিয় শক্তি রয়েছে, যার জ্ঞান রয়েছে, যে যক্ষ বা মানুষের মতো চলাচল করতে পারে, আর ইন্দ্রিয়ে সুপটু সজ্ঞান প্রাণী এই যক্ষের মঙ্গল বার্তা মেঘ কি বহন করে নিয়ে যেতে পারবে অলকাপুরীতে, যক্ষ রাজের রাজধানীতে, নাকি পারবে না? মেঘের কি সেই ক্ষমতা রয়েছে? মেঘ কি মানুষ, যক্ষ, দেবতা বা রাক্ষসের মতো? সে কি কোনো ব্যক্তিবিশেষ? সে কি বার্তা বহন করতে পারে? এ ভেদ ভুলে ব্যগ্র বিরোহী সে জানালে মেঘের কাছে তার যাচনা। মেঘের ক্ষমতা নেই। মেঘ যক্ষপুরীতে, অলকা নগরীতে যক্ষ প্রিয়ার জন্য মঙ্গল বার্তা বহন করে নিয়ে যেতে পারে না, পারবে না। যক্ষ
সেই ভেদাভেদ ভুলে গেছেন। এতটাই বিরহে ব্যগ্র হয়েছেন, ব্যাকুল হয়েছেন যে মেঘের কাছে যক্ষ অত্যন্ত কাতর প্রার্থনা করছেন, যাচনা করছেন, নিবেদন করছেন যেন যক্ষের মঙ্গল বার্তা এবং এই প্রেমের অর্ঘ্য, প্রেম উপহার, ফুলের ডালা সেটি যক্ষপুরীতে পৌঁছে দেয়া হয়। যক্ষ হিত অহিত সকল জ্ঞান হারিয়েছেন, তাই তিনি ভুলে গেছেন অচেতন মেঘ কখনো সচেতন মানুষ বা যক্ষের মতো বার্তা বহন করতে পারে না। এর কারণ হচ্ছে যক্ষ এতটাই বিরহে কাতর হয়েছেন, কামনায় মোহগ্রস্ত হয়েছেন যে তার জন্য এই আচরণ অত্যন্ত স্বাভাবিক। মেঘদূত কাব্যটিকে প্রাচীন ভারতীয় টিকাকার বা ব্যাখ্যাকারেরা কেলিকাব্য, ক্রীড়াকাব্য বা মহাকাব্য হিসেবে উল্লেখ করেছেন। তবে সংস্কৃত মন্দাক্রান্তা ছন্দে রচিত এই কাব্যটিকে আধুনিক গবেষকরা বলছেন গীতিকাব্য, বর্ষাকাব্য বা বিরহ কাব্য।